একটা যুদ্ধবিরতি মোটামুটি হচ্ছে বলে মনে হচ্ছে। এটা আদৌ সাকসেসফুল হবে কিনা, যুদ্ধবিরতি কতটা কার্যকর হচ্ছে বা হবে সেটা নিয়ে ব্যাপক সন্দেহ। বিজয় ঘোষণা করার মতো পর্যায়ে কি তিনি গেছেন? ট্রাম্প বলেছেন যে ওই রেজিম চেঞ্জ হয়ে গেছে, কেননা আগের রেজিমে যারা ছিলেন তারা সবাই মরে গেছে। ট্রাম্পের বক্তব্য এবং বাস্তবের সঙ্গে কিছুটা অমিল আমরা বরাবরই দেখেছি, এখনো দেখে চলেছি। আপনি কি সেটাকে এইভাবে দেখছেন যেটা একটা স্ট্র্যাটেজিক ডিফিট আমেরিকার জন্য? ইরানের অর্থনীতি, অবকাঠামো, জনজীবন সবকিছু তারা বিধ্বস্ত করেছেন, কিন্তু ইরানকে তারা একটি রাষ্ট্র হিসেবে গুঁড়িয়ে দিতে পারেননি। কাজেই তারা যেটা আশা করে যুদ্ধে গিয়েছিলেন সম্ভবত সেটা অর্জিত হয়নি। পরাজয় তারা মেনে নেননি, ইরানও মানেনি, যুক্তরাষ্ট্রও মানেনি। যুদ্ধবিরতি আলোচনার জন্য টেবিলে গিয়ে বসতে হবে, সলা পরামর্শ করতে হবে, কথা বলতে হবে। এছাড়া শুধু যুদ্ধ করে ইরানকে বশবর্তী করা যাবে না। কিন্তু ক্ষমতার বিন্যাসে যুক্তরাষ্ট্রের যে অবস্থান গত 40-50 বছর ধরে যাচ্ছিল, সেই অবস্থান থেকে যুক্তরাষ্ট্রকে উঠে যেতে ইরান বাধ্য করেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মে আমার পডকাস্ট কনভারসেশন উইথ সাবির মুস্তাফায়। আজকে আমার অতিথি লেখক এবং বেইজিংয়ের গ্লোবাল গভর্নেন্স ইনস্টিটিউশনের ডিস্টিংগুইশড রিসার্চ ফেলো সৈয়দ মাহমুদ আলী। ডক্টর আলী, আমাদের অনুষ্ঠানে আবার আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মনে আছে আমরা মাসখানেক আগে, এক মাসেরও বেশি সময় আগে, ইরান যুদ্ধ শুরু হওয়ার দুদিন পরেই ইরান যুদ্ধ নিয়ে আলাপ করেছিলাম। এখন ৩৯ দিন ধরে যুদ্ধ চলার পর একটা যুদ্ধবিরতি মোটামুটি হচ্ছে বলে মনে হচ্ছে। এটা আদৌ সাকসেসফুল হবে কিনা এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু এই যে সিজফায়ারটা হলো এবং ট্রাম্প এবং ইরানি নেতৃত্ব তারা এইটাতে রাজি হলো, এটা দেখে আপনার কি মনে হচ্ছে যে এই পর্যায়ে এসে ট্রাম্প যে সিজফায়ারের জন্য এত জোর দাবি জানাচ্ছিল এবং এত বেপরোয়া হয়ে গেছিল, তিনি কি অর্জন করলেন এই ৩৯ দিন যুদ্ধে? তিনি আসলে আমেরিকা কি অর্জন করলো? আমি বলবো যে ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে, এর আগেও আমরা দেখেছি 4 বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন, এবং এবারও দেখেছি যে তিনি মোটামুটি খুব একটা অ্যাডভাইজারি গ্রুপের অ্যাডভাইজার ছাড়াই নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো, যখন যেটা মনে হয়, যেটাকে উনি নিজেও বলেছেন গাট ফিলিং, অর্থাৎ নিজের ভেতরে যে অনুভূতি হয়, যে চিন্তাধারা আসে, গভীর রাতে হয়তো তার মাথায় একটা চিন্তা এলো, উনি সঙ্গে সঙ্গে সেটা সোশ্যাল মিডিয়াতে লিখেও ফেললেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিলেন। এবং এই পদক্ষেপগুলো ছোটখাটো আহ, অভ্যন্তরীণ ঘটনার ব্যাপারে হতে পারে, অথবা ব্যাপক একটা বহির্বিশ্বে যার একটা প্রচন্ড প্রভাব পড়তে পারে সে ধরনের ঘটনা ঘটতে পারে। এই যুদ্ধ নিয়েও আমরা জানি যে আম, এর আগে গত বছরও তিনি ইসরায়েলের সঙ্গে হঠাৎ করে বেশ কিছুদিন ধরে আলোচনার চলাকালেই ইরানের উপর হামলা চালিয়েছিলেন। আবার এবছরও তিনি ইরানের সঙ্গে আলাপ আলোচনা চলার মধ্যেই, শান্তি আলাপ আলোচনা চলার মধ্যেই নতুন করে ইসরায়েলের সঙ্গে মিলে আবার হামলা চালান। কাজে এই সিদ্ধান্তগুলো যেমন হয়েছে তার ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী, তেমনি যুদ্ধ বন্ধ করার ব্যাপারটাও আমার মনে হয় কিছুটা রাজনৈতিক চাপের কারণে হোক, নিজের ইচ্ছার কারণেই হোক, তিনি যুদ্ধবিরতি মেনে নিয়েছেন। কিন্তু এই যুদ্ধবিরতি কতটা কার্যকর হচ্ছে বা হবে সেটা নিয়ে ব্যাপক সন্দেহ, যেমন আপনি বললেন। তবে আমার মনে হয় দেশের ভেতরে যতটা চাপ এসছে, আম, আমরা জানি যে দেশে পেট্রোলের দাম অনেক বেড়ে গেছে যুক্তরাষ্ট্রে, আর বিশ্বব্যাপী অর্থনৈতিক আহ, পরিণতি যেটা দাঁড়িয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ বা আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে, তার ফলে খনিজ তেলের দাম যেভাবে বেড়ে গেছে, তার একটা প্রচন্ড প্রভাব পড়ছে বিশ্বব্যাপী, এবং তার মিত্র দেশরাও তার উপরে বেশ কিছুটা চাপ দিয়েছেন। এইসব মিত্র দেশের মধ্যে বলতে হয় জিসিসি। তাহলে তিনি যুদ্ধের শুরুতে যেই সব দাবি দাওয়া নিয়ে বা যেসব লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন, যখন আমরা আলাপ করছিলাম যে তার যে প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের ইসলামী সরকার বা ইসলামিক শাসন ব্যবস্থাকে টেনে নামানো, পতন করা এবং একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটা সরকার ওখানে স্থাপন করা, সেই লক্ষ্যে তিনি শুরুতেই ব্যর্থ হয়েছেন। এবং অন্যান্য যেসব লক্ষ্য তিনি ঘোষণা করেছিলেন, সেই লক্ষ্যগুলো আদৌ তিনি অর্জন করেছিলেন নাকি কিছুটা আংশিক হলেও হয়তো করেছেন, কিন্তু
মানে বিজয় ঘোষণা করার মতো পর্যায়ে কি তিনি গেছেন? দেখুন, গত বছর আমরা যেটা দেখেছি, তিনি বলেছিলেন যে আমরা ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্প একেবারে ধুলায় মিশে গিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছি। হুম। তারপরে অবশ্য তিনি কথার সুর কিছুটা পাল্টেছেন, বলেছেন ওই 400 কিলোগ্রাম পরিশোধিত ইউরেনিয়াম মাটির গভীর নিচে আছে, এবং এত নিচে আছে যে ইরানিরাও সেটা বের করতে পারবে না। এখন তিনি বলছেন যে সেটা কোথায় আছে কেউ জানে না। তো ঠিক ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবং তার কর্মকাণ্ড, এই দুটোর মধ্যে খুব একটা সঙ্গতি যে আমরা পাবো বা পেয়েছি সেটা বলা যায় না। যেটা বলা যায় সেটা হলো যে একমাত্র কনসিস্টেন্ট বক্তব্য যেটা, সেটা তার আমি বলবো যে তার পার্টনার দেশ, অ্যালাই, মিত্র দেশ ইসরায়েল। ইসরায়েলের বক্তব্য কিন্তু একেবারে অপরিবর্তিত রয়েছে, এবং তা হলো ইরানকে একটি সুসংগঠিত রাষ্ট্র ব্যবস্থা ভেঙে ধুলায় মিশিয়ে দিতে হবে, যাতে করে ইরানের মতো রাষ্ট্র আবার উঠে না দাঁড়াতে পারে। বিশেষ করে একটি 79 সাল থেকে রয়েছে, সেটা যেন ভেঙে দেওয়া হয়। সে ব্যাপারেও কিন্তু ট্রাম্প বলেছেন যে ওই রেজিম চেঞ্জ হয়ে গেছে, কেননা আগের রেজিমে যারা ছিলেন তারা সবাই মরে গেছেন। মরে গেলেও যে নতুন শাসন ব্যবস্থা হয়ে কায়েম হয়েছে সেটা বলা যায় না, কেননা যারা ক্ষমতায় ছিলেন তাদের সহকর্মী তরুণ প্রজন্মের মানুষরাই এখন ক্ষমতায় আছেন। কাজেই ট্রাম্পের বক্তব্য এবং বাস্তবের সঙ্গে কিছুটা অমিল আমরা বরাবরই দেখেছি, এখনো দেখে চলেছি। আমি কিছুক্ষণ আগে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট পেপের একটা সাক্ষাৎকার দেখছিলাম। তিনি স্ট্র্যাটেজিক বিষয়, পলিটিক্যাল, জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করেন এবং পড়ান। তিনি যেটা দাবি করছেন বা বলছেন সেটা হচ্ছে যে ভিয়েতনাম যুদ্ধের পরে এইটা হচ্ছে আমেরিকার জন্য সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক কৌশলগত পরাজয়, এবং তিনি আশঙ্কা করছেন যে এই পরাজয়ের মাত্রাটা আরো খারাপ হতে পারে। তো আপনি কি সেটাকে এইভাবে দেখছেন, যেটা একটা স্ট্র্যাটেজিক ডিফিট আমেরিকার জন্য? তাহলে আমাদের বিচার করতে হবে তার যুদ্ধ শুরু করার পেছনে যে লক্ষ্যবস্তু ছিল। আপনি যে কথা বলছিলেন, লক্ষ্যবস্তু কতটা অর্জিত হয়েছে তার উপরে। এখন লক্ষ্যবস্তু কি ছিল সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মত রয়েছে। তিনি কি সত্যি ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করছিলেন, জনগণের বিপ্লব শুরু করিয়ে দেবার চেষ্টা করছিলেন, ইরানের তেল সম্পদ নিজের হাতে বা যুক্তরাষ্ট্রের হাতে নিয়ে? আমরা ঠিক জানি না যে তার আসল উদ্দেশ্য কি ছিল। না, শুধুমাত্র আমরা যেটা শুনছি যে শুধুমাত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর বক্তব্য, বিবৃতি, যে তিনি এবছর আহ, বা ট্রাম্প এবার ক্ষমতা আসার পর বিবি নেতানিয়াহু 7বার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন, ট্রাম্পের সঙ্গে দেখা করে একটি বক্তব্য বলে যে ইরানকে আক্রমণ করতে হবে। নেতানিয়াহু বলেছেন বারবার ট্রাম্পকে যে এই যুদ্ধ শুরু করলে খুব দ্রুত সেটা শেষ হয়ে যাবে এবং আমরা আমাদের সমস্ত লক্ষ্যবস্তু অর্জন করতে পারবো। এবং তারা এটা ঠিক যে ইরানকে ব্যাপকভাবে বিধ্বস্ত করেছেন, ইরানের অর্থনীতি, অবকাঠামো, জনজীবন সবকিছু তারা বিধ্বস্ত করেছেন, কিন্তু ইরানকে তারা একটি রাষ্ট্র হিসেবে গুঁড়িয়ে দিতে পারেননি। ইরান পাল্টা হামলা চালিয়েছে, চালিয়ে যেটা তারা আশা করেননি, অর্থাৎ ট্রাম্প এবং নেতানিয়াহু এবং তাদের দুই সরকার আশা করেননি, যেভাবে ইরান পাল্টা আক্রমণ চালাবে, এবং শুধু ইসরায়েলের উপর না, মার্কিন ঘাঁটিগুলোর উপরে এবং পার্শ্ববর্তী যেসব আরব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেগুলোর উপরে আক্রমণ। এবং শুধু তাই নয়, সেগুলোতে যে তেল পরিশোধনাগার রয়েছে, খনিজ তেল এবং হাইড্রোকার্বনের অন্যান্য যেসব আনুষঙ্গিক ফ্যাসিলিটিস রয়েছে, তার উপরে ইরান হামলা চালিয়েছে। সবকিছু মিলিয়ে গোটা এলাকায় একটা প্রচন্ড একটা সংকটের সৃষ্টি হয়েছে এই যুদ্ধের কারণে, ইরানের উপর হামলা এবং ইরানের পাল্টা হামলার ফলে। কাজেই তারা যেটা আশা করে যুদ্ধে গিয়েছিলেন সম্ভবত সেটা অর্জিত হয়নি, কিন্তু যুক্তরাষ্ট্র যে পরাজয় মেনে নিয়েছে সেটাও আমরা বলতে পারি না, কেননা এখনো ট্রাম্প অতি সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে তার যে সেনা বহর যা রয়েছে সেখানে ইরানের পাশে পাশে তারা সেখানেই থাকবে, এবং সম্পূর্ণ বিজয় সূচিত না হওয়া পর্যন্ত ইরানের উপরে হামলা পরিচালনার জন্য সর্বপ্রস্তুতি নিয়ে মার্কিন বাহিনী সেখানে উপস্থিত থাকবে। কাজেই পরাজয় তারা মেনে নেননি, ইরানও মানেনি, যুক্তরাষ্ট্রও মানেনি। আপনি ইরানের প্রতিরোধের কথা বলছিলেন এবং পাল্টা হামলার কথা যেসব বলছিলেন, তো সেগুলো থেকে অনেকের একটা ধারণা হচ্ছে, বিশেষ করে ইরান যেভাবে হরমুজ প্রণালীতে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে। যুদ্ধের আগে হরমুজ প্রণালী ছিল খোলা একটা
আহ, জলপথ, যেখান দিয়ে সবার জাহাজ আসা যাওয়া করতো, কোনো বাধা ছিল না। কিন্তু যুদ্ধের পরে বা যুদ্ধের মাঝখান থেকে দেখা যাচ্ছে যে এই প্রণালীটা ইরানের নিয়ন্ত্রণে চলে গেছে। অর্থাৎ ইরান একটা বড় জিনিস অর্জন করেছে এই যুদ্ধের মাধ্যমে, যেটা আগে তাদের হাতে ছিল না। তো সেটা দেখে অনেকে বলছে যে ইরান এই যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি তার হয়েছে। আপনি যেরকম বলছেন যে তার অবকাঠামো এবং শিক্ষা ব্যবস্থার উপর হামলা হয়েছে, ইউনিভার্সিটি, স্কুল, হসপিটাল গুড়িয়ে দেওয়া হয়েছে, তার সামরিক স্থাপনায় হামলা হয়েছে। আমেরিকানরা দাবি করছে এবং ইসরায়েলিরা যে তার ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রায় গুড়িয়ে দেওয়া হয়েছে। এইসবের পরেও অনেকে মনে করছেন যে ইরান এই যুদ্ধ থেকে আগের চেয়ে বেশি একটা শক্তি নিয়ে বেরিয়ে আসছে এবং এখন ইরানকে এই অঞ্চলের একটা পরাশক্তি হিসেবে গণ্য করা হবে। এটা কি বেশি বলা হচ্ছে, না এটা মোটামুটি একটা রিজনেবল অ্যাসেসমেন্ট? আমি মনে করি যে ইরান একটা কথা সবাইকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে, যে তা হলো ইরান ঠিক ভেনিজুয়েলার মতো দুর্বল রাষ্ট্র নয়, যে মার্কিন সশস্ত্র বাহিনী যাবে, গোপনে একটি অভিযান চালাবে এবং দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে এনে নিউ ইয়র্কে গিয়ে সস্ত্রীক বিচারের দাঁড় করাবে। ইরানের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ 48-49 জনের মতো হত্যা করা হয়েছে প্রথম কয়েক ঘন্টার মধ্যে। তারপরেও আরো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে হত্যা করা হয়েছে, অনেকেই মারা গেছেন। এর মধ্যে পরমাণু বিজ্ঞানী রয়েছেন, রাজনীতিক রয়েছেন এবং সশস্ত্র বাহিনীর অধিনায়করা রয়েছেন। কিন্তু তা সত্ত্বেও ইরানের যে প্রশাসন, ইসলামী প্রজাতন্ত্রের যে শাসন ব্যবস্থা, সেটা কিন্তু ভেঙে যায়নি, ভেঙে পড়েনি। প্রতিরক্ষা ব্যবস্থা এখনো অটুট রয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ব্যাপকভাবে, কিন্তু তবুও তারা পাল্টা আক্রমণ করে বুঝিয়ে দিতে পেরেছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অসম শক্তিধর দুটি রাষ্ট্র, যাদের সামনে কেউ রুখে দাঁড়াতে পারেনি। এবং তাদের সঙ্গে রয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিলের 6টি আরব সুন্নি মুসলমান দেশ। এই সবগুলো দেশ মিলেও ইরানকে পরাভূত করতে পারেনি। ইরান এখনো দাঁড়িয়ে আছে এবং তার সঙ্গে শান্তি আলোচনা না হলেও যুদ্ধবিরতি আলোচনার জন্য টেবিলে গিয়ে বসতে হবে, শলা পরামর্শ করতে হবে, কথা বলতে হবে। এছাড়া শুধু যুদ্ধ করে ইরানকে বশবর্তী করা যাবে না। অর্থ, এর একটা পরোক্ষ অর্থ দাঁড়াচ্ছে এই, যে আমরা যেটা ধরে নিয়েছিলাম যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসঙ্গে হামলা চালালে কোনো দেশই তাদের সামনে টিকে থাকতে পারবে না, সে কথাটি ইরান ভুল প্রমাণ করে দিয়েছে। এটা একটা বড় অর্জন, এবং এই অর্জন শুধুমাত্র ইরানের জন্য নয়, এই অর্জন বিশ্বের অন্যান্য সব দেশের জন্য, বোঝার জন্য যে বিশ্বব্যাপী ক্ষমতার যে বিন্যাস রয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির যে একটা অবস্থান ছিল, যে অবস্থান সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পরে একেবারে অবিসম্বিত, যা নিয়ে কোনো বিতর্ক চলতো না, এখন তা নিয়ে বিতর্ক চলে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যে কথা বলার চেষ্টা করছিল, যে চীনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প শি জিনপিং এর সঙ্গে বসে যখন নতুন বিশ্ব ব্যবস্থার একটা কাঠামো আলাপ করবেন, তখন তিনি শক্তিপূর্ণ অবস্থান থেকে আলাপ করবেন, সেই লক্ষ্যেই তিনি ইরানের উপর হামলা চালিয়েছিলেন বলে শোনা যায়। সেই লক্ষ্য তার একেবারেই অর্জিত হয়নি। কাজে বলবো যে জিও স্ট্র্যাটেজিক্যালি এবং জিও পলিটিক্যালি ট্রাম্প এর যে চিন্তাধারা, সেই চিন্তাধারা মিথ্যা এবং ভুল প্রমাণিত হয়েছে। এবং এটা অন্য কোনো ব্যাপার নয়, যুদ্ধক্ষেত্রের বিষয় নয়, এমনকি বিশ্ব অর্থনীতিতে যে মন্দা দেখা দেবে সেটাও বিষয় নয়। কিন্তু ক্ষমতার বিন্যাসে যুক্তরাষ্ট্রের যে অবস্থান গত 40-50 বছর ধরে যাচ্ছিল, সেই অবস্থান থেকে যুক্তরাষ্ট্রকে উঠে যেতে ইরান বাধ্য করেছে। এটা একটা বড় পরিবর্তন। তাহলে ইরানের যে যুদ্ধ কৌশল ছিল, এবং শুধু যুদ্ধ কৌশল না, তার পুরো প্রতিরক্ষা ব্যবস্থাই একটা কৌশলের উপর নির্ভর করে গড়ে তোলা হয়েছিল। কারণ ইরান জানে যে আম, বড় নৌবহর বা বড় বিমান বহর দিয়ে সে পারবে না, তার উপর যেই নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সে নিজে যেই ক্ষেপণাস্ত্র আহ, বাহিনী এবং ড্রোন বাহিনী তৈরি করলো এবং সেটা দিয়ে তারা মোকাবেলা করলো, বা মোকাবেলা না করতে পারলেও পাল্টা হামলা দিয়ে যুদ্ধে এক ধরনের সমতা না হলেও ইরানকে দাঁড়িয়ে থাকার জন্য এনাফ একটা পজিশনে নিয়ে গেছে। তো এই ধরনের কৌশল তো এখন সারা বিশ্বে এটা সবাই দেখছে।
অন্যান্য দেশ যারা ইরানের মানে অত বড় হয়তো না, তার চেয়ে একটু ছোট দেশ, বাংলাদেশের কথা বলা যায় যে বাংলাদেশও এই যুদ্ধটা হয়তো নিশ্চয়ই খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে যে একটা বড় শক্তিকে একটা ছোট শক্তি বা ছোট দেশ কিভাবে মোকাবেলা করতে পারে। তো এটা নিয়ে হয়তো আরো অনেক গবেষণা হবে, আরো অনেক কিছু দেখা যাবে। তবে আমি টাচ করতে চাই এই চীন নিয়ে। আপনি চীনের কথা মেনশন করলেন। এটা ইন্টারেস্টিং যে ভেনেজুয়েলা থেকে চীন অনেক তেল আমদানি করত এবং ইরান থেকে চীন অনেক তেল আমদানি করে। ভেনেজুয়েলার তেল প্রেসিডেন্ট ট্রাম্প কবজা করে নিয়েছেন। এখন ভেনেজুয়েলা তার অনুমতি ছাড়া কোথাও তেল বিক্রি করতে পারে না, এবং তেল বিক্রি করে যে পয়সা আসে সেটাও ডোনাল্ড ট্রাম্পকেই দিতে হয়, এবং ডোনাল্ড ট্রাম্প দয়া করে ভেনেজুয়েলাকে যা দিবে দিবে। তো এখন অনেকেই মনে করছেন যে আহ, ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যই ছিল ইরানের তেলটাকেও কবজা করা, যাতে তিনি চীনের উপর একটা মরণ কামড় দিতে পারেন, কারণ চীন তো সব তেল আমদানি নির্ভর একটা দেশ, এবং ভেনেজুয়েলা এবং ইরান এই দুইটা তেলের সোর্স যদি বন্ধ হয়ে যায়, তো আপনি তো একটু ইঙ্গিত দিয়েছেন যে এই যুদ্ধের একটা লক্ষ্য হতে হয়তো ছিল চীনের উপর আমেরিকার একটা লেভারেজ তৈরি করা। তো সেই লেভারেজটা তো ট্রাম্প পেল না, তাহলে এটা একটা তার জন্য একটা বড় ব্যর্থতা হয়ে গেল। আমি যেটুকু শুনেছি যুক্তরাষ্ট্রের অবস্থাপন্ন বিভিন্ন পক্ষ থেকে, তাহলে একটা উদ্দেশ্যই ছিল, এটা চীনা ভাষায় একটা প্রবাদ রয়েছে, সুপ্রাচীন প্রবাদ, ইংরেজিতেই বলি, চীনা ভাষা আমি জানি না। সেটা হলো টু কিল দ্য ক্যাট টু স্কেয়ার দ্য মাঙ্কি। অর্থাৎ আপনি খুব বড় ধরনের একটা প্রাণীকে ভয় দেখানোর জন্য একটা ছোট দুর্বল প্রাণীকে আক্রমণ করে হত্যা করলেন, অর্থাৎ আপনি সিগন্যালিং করলেন, আপনি দেখিয়ে দিলেন, দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়ে দিলেন যে আমি এটা করতে পারি, আমার শক্তি রয়েছে, এবং আমার সেই ইচ্ছাও রয়েছে, আমি এটা করতে পারি, যাতে করে মূলত চীনকে ভয় দেখানোর জন্যই, যেটা বললাম যে শক্তিপূর্ণ একটা অবস্থান থেকে তিনি চীনের সঙ্গে আলাপ আলোচনা করতে চেয়েছেন। সে কারণেই তিনি বেইজিং এ যাওয়াটা পিছিয়ে দিয়েছেন। প্রথমে ভেনিজুয়েলা তার সাফল্য, বিরাট সাফল্য দেখিয়েছেন, তারপরে ইরানেও সেটা আশা করেছিলেন, কিউবাতেও কাজ চলছে। সব দিক থেকে এই শক্তির অবস্থানটা, এটা একটা দৃষ্টান্ত স্থাপন করা আলাপ আলোচনার আগেই। কেননা আমরা জানি যে আহ, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল, বিশ্ব শক্তির যে ব্যাপক একটা বিন্যাস হয়েছিল, তখন একমাত্র পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল, সেই অবস্থান ক্রমশই চীনের দিকে ঝুঁকে যাচ্ছিল। এবং প্রেসিডেন্ট ট্রাম্প এর আগের বারেও যখন প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তখনও তিনি এ ব্যাপারে খুব খোলামেলা বলেছেন যে চীনই আমাদের সম্ভাব্য শত্রু। এবং এগুলো তার সরকারের নীতিমালাতেও রয়েছে, গতবারও ছিল, এবার ভাষায় কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু মূলত তার লক্ষ্য হলো চীনকে দুর্বল করা বা চীনের সঙ্গে আপেক্ষিকভাবে নিজের শক্তিপূর্ণ অবস্থান সৃষ্টি করা। তো সেটাই তার গ্র্যান্ড স্ট্র্যাটেজিক লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই তিনি ইরান এবং ভেনিজুয়েলার উপর আক্রমণ করে চলেছেন। ভেনিজুয়েলা দখল করতে পেরেছেন যেমনটা বললেন। ইরান কিন্তু সেভাবে ঠিক নতি স্বীকার করেনি, এবং ইরান নতি স্বীকার না করার ফলে আমি যেটাকে বলেছি সিস্টেমিক ট্রানজিশনাল ফ্লুইডিটি, যে আপনার যে ধরনের ক্ষমতার বিন্যাস ছিল সেটা পরিবর্তিত হয়ে অন্য একটা পর্যায়ে চলে যাচ্ছে, কাঠামো পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সময়ে, এখন পরিবর্তনের সময়, এই ক্রান্তি লগ্নে কে কি করবে, কে কোথায় দাঁড়িয়ে আছে, কার অবস্থান কি হবে, কে কার সঙ্গে কি ধরনের আচরণ করতে পারে, কিভাবে নিজের স্বার্থ সংরক্ষণ করে শত্রুর স্বার্থকে ক্ষুণ্ণ করা যায়, এসব বিষয়ে জটিল থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল কাজকর্ম আছে। বিজ্ঞানীরা বলেন এটা তিনটা রাস্তা আছে। একটা হলো ব্যালেন্সিং, এক্সটার্নাল এবং ইন্টারনাল ব্যালেন্সিং, শক্তি অর্জন, তা দেশের ভিতরেই হোক বা দেশের বাইরে মিত্রদের সঙ্গে মিলে হোক। আর আরেকটি হলো ব্যান্ড ওয়াগনিং, যে রাষ্ট্র আপনার চাইতে অনেক বেশি শক্তিধর, আপনি তার সঙ্গে মৈত্রী করলেন কিছুটা প্রোটেকশন পাওয়ার জন্য। আর আরেকটা হলো হেজিং। হেজিং মানে হচ্ছে আপনি আপনার অপশনগুলো, কি সিদ্ধান্ত নেবেন সেটা কেউ জানে না, সেটা আপনি কাউকে বলছেনও না, আপনি উভয় পথ খোলা রাখছেন, যে কোন দিকে যাবেন সেটা অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। এই ব্যালেন্সিং, হেজিং এবং ব্যান্ড ওয়াগনিং, এই তিনটি রাস্তা, কোন রাস্তা নেবে, কে নেবে, কেউ এখন বলতে পারছে না। চারিদিকে একটা
অনিশ্চিত অবস্থা দেখা দিয়েছে। এই অনিশ্চিত অবস্থার নামই হলো ফ্লুইডিটি, সিস্টেমিক ট্রানজিশনাল ফ্লুইডিটি। সেই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং চীন তাদের পারস্পরিক অবস্থান নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছে। হুম। যুক্তরাষ্ট্র সেখানে তার নিজের অবস্থান দৃঢ় করার জন্য এই কাজগুলো করছে। এটা হলো প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গি। কিন্তু সেই প্রচেষ্টায় তিনি ইরানের কাছে ব্যর্থ না হলেও সফল হন, সার্থকতা হুম। আনতে পারেন। কাজে যুক্তরাষ্ট্রের সেদিক থেকে আমি বলবো বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। এখন চীনে যাওয়ার আগে ট্রাম্প নিশ্চয়ই চেষ্টা করবেন যে তার হাতটাকে আরেকটু শক্তিশালী করার জন্য। এবং আগামীকাল আমরা যতদূর জানি ইসলামাবাদে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে, দুই পক্ষের ব্রিটিশ বলছি, আমেরিকান এবং ইরানিয়ান পক্ষের মধ্যে সরাসরি আলোচনা হবে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতিমধ্যেই নাকি রওনা হয়ে গেছেন আম, ইসলামাবাদের উদ্দেশ্যে। এখন এই আলোচনা কি নিয়ে হবে, কি ফ্রেমওয়ার্ক, সেটা নিয়েও একটা মানে ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরান বলছে যে তাদের দেওয়া 10 দফা দাবির উপরে এটা আলোচনাটা হবে। আবার জেডি ভ্যান্স বলছেন যে এটা কোন 10 দফা, আরো আরেকটা 10 দফা আছে, আমি শুনলাম আরেকটা তৃতীয় 10 দফা আছে। তো একটা ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তো এই দর কষাকষি যখন হবে ইসলামাবাদে, কার হাতটা বেশি শক্তিশালী হবে বলে আপনার মনে হচ্ছে? কে তার দাবি, ইরানের তো একটা গুরুতর দাবি হচ্ছে যে হরমুজ প্রণালীর উপর তার যে নিয়ন্ত্রণ, সেটা সে আহ, ধরে রাখতে চায় এবং সে যুদ্ধের জন্য ক্ষতিপূরণও চায়। আর আমেরিকা চাচ্ছে যে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি থামিয়ে দিতে, ধ্বংস করতে। তো এইগুলো হচ্ছে, এই পরিস্থিতিতে কার নেগোসিয়েশন পজিশনটা বেটার বলে আপনার মনে হচ্ছে? আম, যখন আলোচনা শুরু হয় এই ধরনের পরিস্থিতিতে, তখন উভয় পক্ষ তাদের যেটাকে বলা হয় ম্যাক্সিমালিস্ট পজিশন, আমার দাবি দাওয়া এত বড়। আম, এটা হলো একেবারে প্রারম্ভিক একটা অবস্থান। যুক্তরাষ্ট্র তার 15 দফা দাবি দিয়েছে এবং ইরান ইংরেজি ভাষায় এক ধরনের বক্তব্য রেখেছে, আবার ফার্সি ভাষায় নিজের দেশের জনগণের জন্য আরেকটু অন্য, একটু কিছুটা ভিন্ন ধরনের 10টি দফা ঘোষণা করেছে। সেই কোন 10টি দফা তারা যুক্তরাষ্ট্রের হাতে তুলে ধরেছে সেটা আমরা জানি না। তবে এটা ঠিক যে যুক্তরাষ্ট্রের 15 দফা আর ইরানের 10 দফার মধ্যে কোনো মিল নেই, ব্যাপক দূরত্ব, হুম। কোনো সঙ্গতি নেই। এবং যুক্তরাষ্ট্র যেসব দাবি করেছে ইরান সেগুলো মেনে নিলে ইরান আর একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে দাবি করতে পারবে না। এবং সেটাই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আকাঙ্ক্ষা, যে ইরান যেন কোনোদিন আর মাথা তুলে না দাঁড়াতে পারে এবং তাকে যেন যুক্তরাষ্ট্রের সমস্ত বক্তব্য বিবৃতি মেনে নিয়ে চলতে হয়। আর ইরানের উদ্দেশ্য হলো যে এইগুলো না করে তার কাছে যতটুকু লেভারেজ রয়েছে, যেখানে সে চাপ প্রয়োগ করতে পারে, যেমন আপনি হরমুজ প্রণালীর কথাটা বললেন। কিন্তু হরমুজ প্রণালী সম্পর্কে ইরান যে প্রস্তাব করেছে তা হলো যে তারা হরমুজ প্রণালীর একদিকে হলো ওমান, এক ধরনের বন্ধু রাষ্ট্র বলা যেতে পারে, কারণ ওমানের মাধ্যমেই মধ্যস্থতা চলছিল এতদিন ধরে, যুদ্ধ শুরু হওয়ার আগের রাত পর্যন্ত। আহ, ওমানকে যুক্তরাষ্ট্র এবং ইরান উভয়পক্ষ মোটামুটি বিশ্বাস করে বা করার লক্ষণ দেখিয়েছে। তো ইরান বলেছে যে ওমান এবং ইরান একসঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে। প্রত্যেকটি জাহাজের থেকে $2 মিলিয়ন তারা চাইবে ফিস, এবং এই $2 মিলিয়ন তারা সমানভাবে ভাগ করে নেবে। এবং সেই টাকা দিয়েই ইরান দেশের পুনর্গঠন করবে। বিনির্মাণ যেটা ক্ষয়ক্ষতি হয়েছে তারা আর কম্পেনসেশন চাইবে না, রেপারেশন বা যুদ্ধ যে ক্ষতিপূরণ সেটা আর তারা নেবে না। কাজেই অনেকগুলো ফর্মুলেশন রয়েছে, বক্তব্য রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে এগুলো প্রেজেন্ট করা হয়েছে। কোনটা সঠিক, কোনটা ধূম্রজাল বা লোক জনসমক্ষে দেয়া হচ্ছে এটা বলা কঠিন। তবে আমরা এটা জানি যে এ পর্যন্ত আমরা যা দেখেছি তাতে দুপক্ষের বক্তব্যের মধ্যে কোনো মিল নেই, একেবারে মিল নেই। ইরান যেমন তার পারমাণবিক প্রকল্প সম্পর্কে কিছুই বলেনি, তার ব্যালিস্টিক মিসাইল প্রকল্প সম্পর্কে কিছুই বলেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই দুটো বিষয়ে খুবই চাপ দিয়েছে। কাজে আমরা বলবো যে আমরা সত্যিকার অর্থে আসলে 15 দফার 10 দফাতে কি রয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের কাছে কি দাবি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানকে কি দাবি জানিয়েছে, এটা কিন্তু জনসমক্ষে সঠিকভাবে বলা হয়নি এখন। আমরা ভাষা ভাষা পত্রপত্রিকায় যা দেখেছি তার থেকে আঁচ করা যায়
এবং এটুকু আঁচ করা যায় যে দুপক্ষ এত দূরে রয়েছে, দুপক্ষের অবস্থান এত একটা বড় গ্যাপ নিয়ে দাঁড়িয়ে আছে যে এই যুদ্ধ বিরতি কতদিন টিকবে এটা বলা কঠিন। এবং আপনি হুম। জানেন যে যুদ্ধবিরতি ঘোষণার পরেই কিন্তু ইরানে ড্রোন হামলা হয়েছে, কুয়েতে হয়েছে, আহ, আর অফকোর্স ইসরায়েল লেবাননের উপরে হামলা চালিয়েই যাচ্ছে। আম, ব্যাপক হারে হামলা চালিয়েছে, জানমালের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা দাবি করেছে যে লেবানন এই যুদ্ধবিরতির মধ্যে অন্তর্ভুক্ত নয়, ইরান বলছে হ্যাঁ। কাজেই মূল ব্যাপারেই কিন্তু অনেক কিছু এখনো পরিষ্কার নয়। এই হুম। যুদ্ধবিরতি কি সত্যিকার অর্থে যুদ্ধবিরতি, না আলাপ আলোচনার পথ প্রশস্ত করার জন্য একটা ব্যবস্থা? পাকিস্তান কর্তৃপক্ষ খুব জোরে সোরে বলেছেন যে হ্যাঁ, আলাপ আলোচনা হবে, যুদ্ধবিরতি হবে, কিন্তু বাস্তবে কি দেখছি আমরা ফিল্ডে? কাজে এখানে বক্তব্য নয়, উভয় পক্ষ নানা রকম কথা বলছে, কাজ কি হচ্ছে, ভূমিতে কি অ্যাকশন হচ্ছে, সেটা দেখে আমি কিছুটা শঙ্কিত যে হয়তো যুদ্ধবিরতি থেমে গিয়ে যুদ্ধবিরতির বিরতি হয়ে যুদ্ধ আবার নতুন করে শুরু হতে পারে যে কোনো সময়। অতীতে তাই হুম। হয়েছে, শান্তি আলোচনা চলাকালেই হামলা হয়েছে, দুবার হয়েছে, এবারও হতে পারে। হুম। কিছুদিন আগে বা গতকাল কি মনে হয় যে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একটা টুইট টুইটারে বা এক্সে ঘোরাফেরা করছিল, যেখানে তিনি উল্লেখ করছেন যে এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত। কাজেই তিনি এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছেন এবং তিনি টুইট করে সবাইকে জানাচ্ছেন বা আহ্বান করছেন যুদ্ধবিরতিতে অংশ নিতে এবং কি করতে হবে। তিনি বলছেন যে লেবানন অন্তর্ভুক্ত, কিন্তু ইসরায়েল বলল যে না, লেবানন অন্তর্ভুক্ত না, এবং আমেরিকা আহ, সেটাকেই সায় দিল। এখন আমেরিকা একটা কথা জোরালোভাবে শোনা যাচ্ছে যে এই যুদ্ধে আমেরিকার যত না আগ্রহ ছিল তার চেয়ে বেশি, অনেক বেশি আগ্রহ ছিল ইসরায়েলের, এবং ইসরায়েলই আমেরিকাকে বা ট্রাম্পকে কনভিন্স করেছে এই যুদ্ধে অংশ নেওয়ার জন্য। এখন লেবাননে ইসরায়েল গতকাল যে হামলাটা করলো, এই যুদ্ধের সবচেয়ে মারাত্মক হামলা তারা করলো কালকে। এবং এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে ইসরায়েল হয়তো চাইছে যে এমন একটা মারাত্মক হামলা করা হবে যাতে ইরান বাধ্য হয় পাল্টা হামলা করতে, ইসরায়েলের উপর হামলা চালাতে, যাতে যুদ্ধবিরতি ভেঙে পড়ে। তো ইসরায়েল এই কৌশল আগেও করেছে, তারা সবসময় যখনই আলোচনা দানা বাঁধছে তখনই তারা এমন একটা কিছু করে বসবে যাতে ইরান এর পক্ষে আর আলোচনা অগ্রসর হওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। এখন এই ইসরায়েলের যে প্রভাব আমেরিকার উপর, সেই প্রভাব কি এই যুদ্ধের প্রেক্ষিতে কমতে পারে বলে আমার মনে হয়, নাকি তার প্রভাব এতই পাকাপোক্ত যে ইসরায়েল যা চাইবে আমেরিকাকে সেটাই করে যেতে হবে? আমাদেরকে দেখতে হবে যে এ পর্যন্ত কি হয়েছে। এ পর্যন্ত আমরা জানি যে 40 বছর ধরে ইসরায়েলি নেতারা, বেনিয়ামিন নেতানিয়াহুই নন, তার আগেও যারা তার পূর্বসূরি ছিলেন, তারা সবাই চেয়েছেন আরব দেশগুলোর, মুসলমান দেশগুলোর, সুন্নি মুসলমান দেশগুলোর উপরে হামলা হয়েছে। সিরিয়া অবশ্য ঠিক সুন্নি দেশ নয়, কিন্তু সুন্নি প্রধান শিয়া শাসিত দেশ ছিল আসাদ পরিবারের নিয়ন্ত্রণে, তার উপরেও হামলা হয়েছে। ইসরায়েল যেসব দেশকে হামলা করার জন্য যুক্তরাষ্ট্রকে বলেছে সেসব দেশের উপরে হামলা হয়েছে, ইরানের উপরে হয়নি এতদিন পর্যন্ত। গত বছর জুন মাসের আগে কোনো প্রশাসন ইরানের উপরে হামলা করতে রাজি হয়নি, আর তারা ইসরায়েলের আর সব দাবি দাওয়া আবদার মেনে নিয়েছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এ কথাটা মেনে ইরানের উপরে পরপর দুবার হামলা চালালেন, এবং ব্যাপক হারে, ব্যাপক বিধ্বংসী। ইসরায়েলের যে, আমি বলবো যে প্রেসিডেন্ট কেনেডি নিহত হবার পর থেকে সব মার্কিন প্রেসিডেন্টই মোটামুটি প্রত্যক্ষ পরোক্ষভাবে হোক ইসরায়েলের পক্ষে সায় দিয়েছেন। তারা যে পরিমাণ সামরিক, প্রযুক্তিগত, ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য অন্য কোনো দেশকে তারা দেননি এতটা। নেটোর দেশগুলো তাদের থেকে এতটা সাহায্য পায়নি। ইসরায়েলের সঙ্গে মার্কিন আম, প্রতিরক্ষা ব্যবস্থা এত ঘনিষ্ঠভাবে জড়িত যে ইসরায়েল যখনই কোনো সামরিক অভিযান চালিয়েছে, যদিও আমরা দেখি সেটা এককভাবে চালানো হচ্ছে, কিন্তু তার জন্য গোয়েন্দা তথ্য মূলত সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ থেকে এসেছে। তারা অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাদের প্রভাব রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে একইভাবে জড়িত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে একবার শুধু একটু সামান্য পদক্ষেপ নিয়েছিল, সেটা হলো 41তম প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশ একবার ইসরায়েল
অধিকৃত ফিলিস্তিনি এলাকায় যে অত্যাচার করছিল তার বিরুদ্ধে সমালোচনা হিসেবে তিনি আহ, ইসরায়েলকে একটি ঋণ দেবার পেছনে যুক্তরাষ্ট্র সরকারের যে নিশ্চয়তা ছিল, লোন গ্যারান্টি বলা হয়, সেটা তিনি তুলে নিয়েছিলেন, প্রত্যাহার করে নিয়েছিলেন। একবার, গত 50 বছরে আমরা ওই একবার শুধু একজন মার্কিন প্রেসিডেন্টের হাতে সত্যিকার বাস্তব পদক্ষেপ দেখেছি ইসরায়েলের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে। এছাড়া কোনো মার্কিন প্রেসিডেন্ট বা কংগ্রেস যারা আইন প্রণয়ন করেন, কেউই কিন্তু ইসরায়েলের বিপক্ষে যাননি। এই প্যাক আপনারা জানেন, আমেরিকান ইসরায়েলি পলিটিক্যাল অ্যাকশন কমিটি, এই প্যাক একটা প্রতিষ্ঠান রয়েছে যেখানে ইসরায়েলি সপক্ষে বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক বক্তব্য বিবৃতি দেওয়া হয়। তারা ইসরায়েলকে রেপ্রেজেন্ট করে, এবং যারাই রাষ্ট্রপ্রধান হতে চেয়েছেন যুক্তরাষ্ট্রে, বিশেষ করে 73 সালের পর থেকে, তারা কিন্তু সবাই 1973 সালের যুদ্ধের পর থেকে এরা সবাই দুপক্ষের, ডেমোক্র্যাট বলুন রিপাবলিকান বলুন, সবাই এই প্যাক কনভেনশনে গিয়ে, সম্মেলনে গিয়ে বক্তব্য রেখেছেন, ইসরায়েলকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি রাষ্ট্রপ্রধান হলে তার সরকার ইসরায়েলের সপক্ষে এই জিনিসগুলো করবে, এবং সেগুলো তারা করেছেন। তা আমি বলবো যে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র এমনভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ইংরেজিতে বলে সিম্বায়াটিক, যে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন কিছু মার্কিন কূটনীতি সমালোচকরা বলছেন যে এপস্টিন ফাইলে ট্রাম্পের বিরুদ্ধে যে বক্তব্য বিবৃতি সাক্ষ্য প্রমাণ রয়েছে, সেগুলো লুকিয়ে ছাপিয়ে দেওয়ার জন্যই নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। আমি ঠিক সেটা মনে করি না, কিন্তু এপস্টিন, মনে রাখবেন যে এপস্টিন এবং তার নেটওয়ার্কের অনেকেই ইসরায়েলের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। রবার্ট ম্যাক্সওয়েল, যিনি একজন ব্রিটিশ পত্রিকা সম্পাদক, প্রকাশক, মালিক ছিলেন, লর্ড রবার্ট ম্যাক্সওয়েল, তার মৃত্যু হয়। আমরা ঠিক জানি না কিভাবে তার মৃতদেহ ভূমধ্য সাগরে ভাসতে পাওয়া যায়। যদিও তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন, কিন্তু তার মৃতদেহ সমাহিত করা হয় জেরুসালেমে, সেমেট্রি অফ হিরোজ, দেশের হুম। রাষ্ট্রনায়কদের যে সমাধিস্থল আছে, সেখানে রবার্ট ম্যাক্সওয়েলকে সমাধিস্থ করা হয়। এবং এপস্টিন ছিলেন ম্যাক্সওয়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে, পারিবারিকভাবে এবং পেশাদারি অর্থনৈতিকভাবে জড়িত। কাজেই একটা বিরাট সংযোগ রয়েছে চারিদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে। সেটা শুধু আমরা যে দেখতে পাই তাই নয়, যেটা দেখা যায় না সে ধরনের সম্পর্ক রয়েছে। কাজে এই অতি ঘনিষ্ঠ সম্পর্ক এত সহজে চিড় খাবে বলে আমার মনে হয় না। তাহলে ইসরায়েলের প্রভাব থেকে আম, আমেরিকা সরে যাবে এরকম কোনো সম্ভাবনা এখনো নেই, কারণ ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দল, তাদের যে নেতৃত্ব, আম, তারা এখনো ইসরায়েলের উপর নির্ভরশীল তাদের রাজনৈতিক সমর্থনের জন্য। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে আমেরিকার যে বিশেষ করে তরুণ তরুণ সমাজ, তাদের মধ্যে কিন্তু ইসরায়েলের প্রতি সমর্থন খুব সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে। সেটা নিয়েও অনেকে চিন্তা ভাবনা করছেন, এবং কিছু কিছু রিপাবলিকানকে আজকাল শোনা যায় যারা আগে ইসরায়েলের সমর্থক ছিল ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে। কিন্তু তারপরে আপনি যেটা বলছেন যে মানে সহসা এখানে আমেরিকান সরকারের নীতির কোনো পরিবর্তন হবে না, তাহলে আমরা যদি একটা জিনিস দিয়ে র্যাপ আপ করি যে এই ঘটনা ঘটে গেল, এখন ট্রাম্পের সামনে তো একটা রাস্তা আছে। আবার তিনি যেটা বলছেন যে তিনি তার বাহিনী ওখানে রেখে দিয়েছেন, যখনই প্রয়োজন হবে তখনই আবার যুদ্ধে ফিরে যাবেন। তো তিনি এখন একটা স্থায়ী শান্তির দিকে যেতে পারবেন না বা যেতে চান না। তাহলে তার সামনে রাস্তাটা কি? তিনি কি করবেন? মধ্যপ্রাচ্য নিয়ে তিনি করবেনটা কি? একটা জিনিস তাকে করতে হবে, খুব বাস্তব মুখে একটা পদক্ষেপ নিতে হবে, তেলের দাম কমাতে হবে। সামনে নির্বাচন আছে, আমরা জানি মিড টার্মস ইলেকশন আছে। অক্টোবরে ইসরায়েলে সাধারণ নির্বাচন, এবং নভেম্বরে যুক্তরাষ্ট্রে মিড টার্মস নির্বাচন। সেখানে অঙ্গরাজ্যের গভর্নরদের নির্বাচন হয়, আদালতের জাজদের, বিচারকদের, এবং কংগ্রেসের উভয় পক্ষের কিছু কিছু 1/3 মতো সিনেটর এবং কংগ্রেসম্যানের পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যদি রিপাবলিকান দল সামান্য কয়েকটি আসনও হারায়, তাহলে তারা তাদের মেজরিটি হারিয়ে ফেলবে। তখন কিন্তু ট্রাম্প প্রশাসন একটা সমস্যায় পড়বেন, কেননা আইন প্রণয়ন করা তাদের পক্ষে এত সহজ হবে না। যে ভাবে তারা আইন প্রণয়ন করেছেন, বাস্তবায়ন করেছেন,
হুকুম জারি করেছেন সেটা করতে পারবেন না। কাজে চেষ্টা হবে যেন তাদের উভয় সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তাদের সংখ্যা গরিষ্ঠতা যেন আরো জোরদার হয়, সংখ্যা যেন আরো বেড়ে যায়। সেটা করানোর জন্য তেলের দামটা আর কিছু না হোক, তেলের দাম কমাতে হবে। তেলের দাম কমাতে হলে এবং সারের দাম কমাতে হবে, ভোগ্য পণ্যের দাম কমাতে হবে, ইনফ্লেশন মুদ্রাস্ফীতি কমাতে হবে, এগুলো সবকিছুর জন্য হরমুজ প্রণালী খুলে দিতে হবে। হরমুজ প্রণালী খুলতে হলে ইরানের সঙ্গে মিলে একটা বোঝাপড়ায় আসতে হবে। ইরানের সঙ্গে মিলে বোঝাপড়ায় আসতে হলে ইসরায়েলকে কিছুটা অখুশি করে হলেও আলাপ আলোচনায় যেতে হবে। কাজেই আমি মনে করি যে ইসলামাবাদে যে আলাপ আলোচনা হচ্ছে সেটাতে অন্তত কিছুদিনের জন্য নির্বাচন পূর্বকাল পর্যন্ত অন্তত একটা ব্যবস্থায় আসা তার জন্য প্রয়োজন। এবং জেডি ভ্যান্সের কথা আমাদেরকে জানতে হবে যে মার্কিন প্রশাসনে নেতৃস্থানীয় যেসব লোক আছেন যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি পরামর্শ দিয়ে থাকেন, তাদের মধ্যে শুধুমাত্র জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট একমাত্র বারবার বলেছেন এই যুদ্ধ ন্যায্য নয়, যথার্থ নয়, প্রয়োজন নেই, আমাদের স্বার্থে কোনো উপকার আসবে না, আমাদের এই যুদ্ধ করা উচিত নয়। একমাত্র তিনি এ ব্যাপারে সোচ্চার হয়েছিলেন বরাবর। এবং শুধু যুদ্ধ শুরু হওয়ার আগের দিন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন যে আপনি আমার অবস্থান জানেন, আমি কি বিশ্বাস করি জানেন, আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে যে সিদ্ধান্ত নেবেন আমি সেটা মেনে নেব, কিন্তু আপনি আমার অবস্থানটা জানেন। একমাত্র ভাইস প্রেসিডেন্টই বলেছেন তিনি যুদ্ধের বিরুদ্ধে। এবং তিনি এখন ইরানের সঙ্গে যদি আলাপ আলোচনায় বসেন তাহলে হয়তো আমার মনে হয় আপাতত একটা শান্তি স্থাপনের জন্য নির্বাচন পূর্ববর্তী সময়ের জন্য, যাতে করে তেলের দাম কমে এবং তেলের কারণে অন্যান্য জিনিসের দামও যেন কমে আসে, নির্বাচনে যেন রিপাবলিকান দলের অবস্থার একটু উন্নতি হয়, এসব কারণে আলাপ আলোচনায় কিছুটা হলেও একটা আংশিক সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল হতে পারে বলে আমি মনে করি। তাহলে এখন আমি শেষ করবো। আমি যদিও বলেছিলাম যে ওটা র্যাপিং কোশ্চেন, কিন্তু হঠাৎ মনে হলো আরেকটা প্রশ্ন, আরেকটা বিষয় দিকে একটু আলোকপাত করা দরকার। সারা বিশ্ব তো তাকিয়ে থাকবে ইসলামাবাদের দিকে কালকে, কালকে এবং তার পরবর্তী কয়েকদিন, 2 সপ্তাহ ধরে আলোচনা চলতে পারে, সেটা আবার দীর্ঘায়িতও হতে পারে, আবার মাঝপথে ভেঙেও যেতে পারে, আমরা জানি না। কিন্তু এখানে পাকিস্তান যে ভূমিকাটা পালন করলো, বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, এদের ভূমিকাটা পাকিস্তানকে ওই অঞ্চলে, শুধু ওই অঞ্চল না, সারা বিশ্বের একটা মানে কেন্দ্রে তাকে একটা ডিপ্লোম্যাটিক প্লেয়ার, একটা বিশ্ব কূটনীতিতে একটা মানে খেলোয়াড় হিসেবে উঠিয়ে নিয়ে আসছে। তো এটা পাকিস্তানের জন্য মানে কতটা সুবিধা হবে, তার যে নিরাপত্তা এবং অর্থনীতির জন্য যা প্রয়োজন, সেটার জন্য এই অবস্থান, এই যে সাফল্য, তারা মানে বলা যেতে পারে কিছুটা সফল হয়েছে এই পর্যন্ত। ভবিষ্যতে কি হয় আমরা জানি না, কিন্তু এই পর্যন্ত যা হয়েছে তাতে পাকিস্তান চতুর্দিক থেকে প্রশংসা পেয়েছে। এটা তার ভবিষ্যতের জন্য কতটা মানে ফসল এনে দিবে বলে আপনার মনে হয়? দুটো কথা বলার আছে। একটা হলো যে মিশর, তুরস্ক, ওমান এবং পাকিস্তান, এই চারটি দেশ মিলে যুক্তরাষ্ট্রের উপরে নানাভাবে আহ, বন্ধুত্বপূর্ণ চাপ প্রয়োগ করেছে আলাপ আলোচনা শুরু করার জন্য। পাকিস্তানের একটা বড় সুবিধা ছিল যে পাকিস্তান চীনের বন্ধু রাষ্ট্র, এবং চীন এবং পাকিস্তান মিলে, এই দুটি রাষ্ট্র মিলে ইরান সরকারকে আলাপ আলোচনায় বসতে রাজি করাতে সক্ষম হয়। অন্যান্য দেশ যেটা করতে পারেনি। প্রেসিডেন্ট ট্রাম্পও এক জায়গায় বলেছেন যে চীনের ভূমিকা অনস্বীকার্য, এটা তিনি স্বীকার করেছেন। কাজে চীন এবং পাকিস্তান কিন্তু দুটি রাষ্ট্র একসঙ্গে মিলে ইরান এবং যুক্তরাষ্ট্র, যদিও চীন যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে কিছু বলেনি, কিন্তু চীন পাকিস্তানের মাধ্যমে এবং সরাসরি ইরানের সঙ্গে আলাপ করে এই শান্তি আলোচনায় যেতে রাজি করিয়েছে বা রাজি করার ব্যাপারে একটা ভূমিকা রেখে। পাকিস্তান একদিকে চীনের বন্ধু রাষ্ট্র, অন্যদিকে পাকিস্তানের বর্তমান প্রশাসন ট্রাম্প প্রশাসনের সঙ্গে কিছুটা হলেও আহ, আমি বলবো যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে সফল হয়েছে। আমরা যদি 1970-71 সালের দিকে ফিরে যাই, পাকিস্তানের মাধ্যমেই কিন্তু নিক্সন প্রশাসনের সঙ্গে মাও জেতুং এবং চৌ এন লাইয়ের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল, গোপনে এবং পরে খোলাখুলি ভাবে। এখনো কিন্তু পাকিস্তান আবার সে ধরনের একটা মৈত্রী বন্ধন না হলেও একটা আপোষ রফার পথ প্রশস্ত করে দিয়েছে।
কাজে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান নিজের পথ, আমি বলবো নিজের অবস্থান সুদৃঢ় করেছে। অন্যদিকে অতি সম্প্রতি মার্চ মাসে যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স কমিউনিটি যাকে বলা হয়, গোয়েন্দা পরিদপ্তরে যেখানে 16টি বিভাগ রয়েছে, তাদের যে বাৎসরিক রিপোর্ট প্রেসিডেন্টের কাছে এবং কংগ্রেসের কাছে জমা করা হয়েছে, যেখানে 5টি দেশের নাম দেওয়া হয়েছে যারা শত্রুভাবাপন্ন, যাদের ব্যালিস্টিক মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের উপরে হুমকি সৃষ্টি করতে পারে: রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান এবং পাকিস্তান। ওই রিপোর্টে পাকিস্তানের নাম 5বার বলা হয়েছে। যে পাকিস্তানও আইসিবিএম, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নির্মাণ করছে বা করার পরিকল্পনা শুরু করছে, যে ক্ষেপণাস্ত্র পাকিস্তানের হাতে এলে সেটা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। কাজে পাকিস্তানের অবস্থান আমি বলবো যে একদিকে কিছুটা সুদৃঢ় হয়েছে চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের কারণে, অন্যদিকে পাকিস্তানকেও একটা ভালনারেবল অবস্থানে দেখা যাচ্ছে। কেননা ইসরায়েলের দৃষ্টিতে ইরানের পরেই হলো পাকিস্তান। মুসলিম রাষ্ট্র যাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে বা থাকতে পারে, এ ধরনের যে চিন্তাধারা, সিরিয়া চলে গেছে, লিবিয়া চলে গেছে, ইরাক চলে গেছে, ইরান যাবার পথে, এখন রইল পাকিস্তান যাদের হাতে পারমাণবিক অস্ত্র এরই মধ্যে রয়েছে। কিন্তু আহ, আমি বলবো সবকিছু মিলিয়ে পাকিস্তানের কূটনৈতিক অবস্থান আগের চাইতে শক্তিশালী হয়েছে। ডক্টর মাহমুদ আলী, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মালয়েশিয়ায় এখন সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে। আপনি এখন বিশ্রাম করুন, আমরা আমাদের কাজে ফিরে যাব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।